ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস তো সব আমাদের ঘরে না, সবার ঘরেই কিন্তু আছে। পড়ে দেখবেন 16 ডিসেম্বরের এক সপ্তাহ আগ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের পতন ঘটছে এবং পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে এক এক দিকে কিন্তু বিজয় করতে যাচ্ছে। তারা যখন রাজধানী দিতে আসছে 16 ডিসেম্বরে, তখন এই বিজয়ের অনুষ্ঠান করে রেসকোর্স ময়দানে তখন আত্মসমর্পণ অনুষ্ঠানটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের বিশিষ্ট চিত্র অভিনেতা, চিত্র নির্মাতা, সাংবাদিক জহির রায়হান নিখোঁজ হয়ে গেল। তিনি মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ, সংগ্রাম, লড়াই, বুদ্ধিজীবী হত্যার এই সমস্ত ঘটনার উপর একটা ডকুমেন্টারি প্রস্তুত করার জন্য তিনি গবেষণার কাজে হাত দিয়েছিলেন। স্বাধীনতার 16 ডিসেম্বরের অব্যবহিত পর তিনি এ কাজে হাত দিয়েছিলেন। দেশের গ্রামে গঞ্জে, নগরে, বন্দরে তন্ন তন্ন করে খুঁজে বিভিন্ন হত্যাকাণ্ডের কারণ, তার তথ্য, তার উপাত্ত, তার প্রমাণ, তার ছবি, এগুলো সংগ্রহ করে একটা ডকুমেন্টারি তিনি তৈরি করার জন্য মাঠে নেমেছিলেন। জাতি ভেবেছিল যে জহির রায়হানের ডকুমেন্টারি তৈরি হলে অজানা এই সব ইতিহাস এবং সত্য বেরিয়ে আসবে। অজ্ঞাত কারণে জানুয়ারি মাসের শেষের দিকে এসে জানা গেল জহির রায়হান নিখোঁজ, তাকে আর পাওয়া যাচ্ছে না। আজও বাংলাদেশের সুচিন্তিত রাজনীতি যারা করেন, রাজনীতির উপরে, মুক্তিযুদ্ধের উপরে, বুদ্ধিজীবী হত্যার উপরে যারা গবেষক, যারা বোদ্ধা রাজনীতিবিদ, তাদের কাছে এই রহস্যটি আজও অনাবিষ্কৃত। সেই জহির রায়হানের লাশ পাওয়া যায়নি, তার পরিবারও কেঁদে কেঁদে ফিরেছে। অনেকেই মনে করেন জীবিত জহির রায়হানকে যদি পাওয়া যেত, এই চিত্র নির্মাতা জহির রায়হান সারা দেশে, গ্রামে, নগরে রাজনীতির সমীকরণের ভাজে ভাজে যেসব তথ্য খোঁজার জন্য তিনি অনুসন্ধানী একটা ইনফরমেটিভ করার জন্য চেষ্টা করেছিলেন, ডকুমেন্টারি সহ তাকে যদি জীবিত পাওয়া যেত, তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এই জাতি জানতে পারত। কিন্তু তাকে, এই জাতির দুর্ভাগ্য, তার লাশ, তার সন্ধান, তার সেই ডকুমেন্টারি কোথায়, আজও এই জাতি জানতে পারে। বুদ্ধিজীবী হত্যার আসল ঘটনা জানার জন্য জহির রায়হানের নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য আবিষ্কার করা এখন জাতির সামনে জরুরি হয়ে পড়েছে। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষের দিকে যেতে চাই। আপনারাই বলুন, 16 ডিসেম্বর তো দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, বিজয়। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সরোয়ার্দী উদ্যান অর্থাৎ তদানীন্তন রেসকোর্স ময়দানে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণে যে দলিল স্বাক্ষরিত হল, পূর্বাঞ্চলের যে কমান্ডার ছিল এদেশে পাকিস্তানি সেনার জেনারেল নিয়াজি, আর ভারতের এই কমান্ডের প্রধান ছিলেন জগজিৎ সিং অরোরা। রেসকোর্স ময়দানে তারা আত্মসমর্পণের দলিল যে স্বাক্ষর হয়েছিল সেটা হচ্ছে 16 ডিসেম্বর। তার মাত্র দুদিন আগে ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস তো সব আমাদের ঘরে না, সবার ঘরেই কিন্তু আছে। পড়ে দেখবেন 16 ডিসেম্বরের এক সপ্তাহ আগ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের পতন ঘটছে এবং পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে এক এক দিকে কিন্তু বিজয় করতে যাচ্ছে। তারা যখন রাজধানী দিতে আসছে 16 ডিসেম্বরে, তখন এই বিজয়ের অনুষ্ঠান করে রেসকোর্স ময়দানে তখন আত্মসমর্পণ অনুষ্ঠানটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সকল জেলায়, সকল নগরে, সকল শহরে কিন্তু একই দিনে আত্মসমর্পণের ঘটনা ঘটেনি। সমস্ত শহর এক একদিন পতন ঘটেছে, পরাজিত হয়েছে। পাকিস্তানি সৈন্যরা অস্ত্র জমা দিয়ে পলায়ন করছে, ঢাকার দিকে ফিরেছে, ক্যান্টনমেন্টের দিকে গিয়েছে। তারা জীবন বাঁচানোর জন্য ব্যস্ত ছিল। সেনা দুই প্রধানের সঙ্গে, জাতিসংঘ এবং আন্তর্জাতিক নানান মিশনের সঙ্গে কমিউনিকেট করে আত্মসমর্পণের দলিল ড্রাফট হয়েছে, স্বাক্ষরিত হবে। ইতিমধ্যেই রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরে কিন্তু পতন হয়েছে। মুক্তিযোদ্ধারা লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের স্লোগান দিয়ে তারা ঢাকার অভিমুখে যাত্রা শুরু করেছে। ফলে দেশের বিভিন্ন শহর কিন্তু অলরেডি পতন হয়ে দেশের বিজয়ের স্লোগানে কিন্তু উচ্ছ্বসিত, মুখরিত। ফলে যে পাকিস্তানিরা পরাজিত, নিজের জীবন যেখানে তাদের রক্ষা করতে পারছে না, তারা আত্মসমর্পণ করে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে।
তারা একটা দেশ একটা জাতির জন্য আর কি ক্ষতি করতে পারে, এটা একটা বিশ্লেষণের বিষয়। আর যাদের সাহায্যে আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি বলে আধিপত্যবাদী শক্তির একটি সেবাদাসেরা জাতির কাছে গর্বিত হতে চায়, তাদের কাছে আমাদের একটা প্রশ্ন, খুব ইম্পার্শিয়াল নিরপেক্ষ বিশ্লেষণ করে আপনারা দেখুন, ভারত আমাদের স্বাধীন দেশ হোক, দুনিয়ার মুখে মাথা উঁচু করে একটি গর্বিত সভ্য স্বাধীন জাতি হিসেবে জাতীয় সত্তা নিয়ে দুনিয়ার কারোর কাছে আমরা মাথা নত করবো না, পদনত থাকবো না, পররাষ্ট্রনীতি আমাদের কখনো নতজানু হবে না, উঁচু শির হয়ে স্বাধীন বাংলাদেশি মানুষ দুনিয়াতে স্বাধীন সভ্য দেশ হব। বাংলাদেশের এই ভালোবাসার জায়গা থেকে কিন্তু ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেনি। বাংলাদেশকে সাহায্য করার পেছনে ভারতের দুইটি কারণ ছিল, ইতিহাস বিশ্লেষণ থেকে আমি বিশ্লেষণ করতে বলবো। একটা কারণ ছিল এই 1965 সালে পাকিস্তানি সেনাদের কাছে ভারত যে পরাজিত হয়েছিল, পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মম পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা যুদ্ধের সুযোগকে ভারত গ্রহণ করেছিল। তারা মনে করেছিল পাকিস্তানি বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে, বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ভারত তখন এই চিন্তা করলো, দিস ইজ দ্য প্রপার টাইম। 65 সালে পাকিস্তানের কাছে আমরা পরাজিত হয়েছি, এখন এখানে আমাদের ঢুকতে হবে এবং এই পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে ওই 65 পরাজয়ের গ্লানির প্রতিশোধ দিতে হবে। সেই জন্য তারা সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে, ভেতরে তাদের এই অসৎ উদ্দেশ্য ছিল, দৃশ্যটা মনে হয়েছিল তারা দেশটা আমাদের স্বাধীন করে দিল। এটা ছিল একটা উদ্দেশ্য। 65 তাদের পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য পাকিস্তানি সেনাদের পরাজয় করার মধ্য দিয়ে তাদের এই প্রতিশোধ নেওয়া ছিল একটা অন্যতম উদ্দেশ্য।